সামনে থাকা লোকদের একে একে সরিয়ে ধীর পায়ে সাকিবের লাশের পাশে এগিয়ে যায় সৃজনী। একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সাকিবকে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এটা সাকিব নয়, অথবা এটা কোনো দুঃস্বপ্ন। অথচ এমনটা কিছুই নয়, এটাই আজ প্রকৃত সত্য। পুরো শরীর থরথর করে কাঁপছে সৃজনীর। হার্টবিটের শব্দ যেন কানে এসে পৌঁছানোর উপক্রম। দুরু দুরু বুকে সাকিবের লাশের সামনে আসতে চাইলেই বাধা দেওয়া হয় তাকে। তা মানতে নারাজ সৃজনী। তাদের বাধা উপেক্ষা করেই সাকিবের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা তার। লাশের অপর পাশে দাঁড়িয়ে ছিল রাজ। গতকাল সাকিবের সাজগোজ করে কোথাও বের হওয়া, আর আজ তার মৃত্যুর পর সৃজনী নামের মেয়েটা এখানে। মনে হচ্ছে সাকিবের খুব কাছের কেউ। অতীতের সম্পর্কটা সবার কাছে গোপন থাকলেও এখন সবটা লক্ষ্য করে খানিকটা আন্দাজ করতে পারে রাজ। গার্ডদের ইশারা করে বাধা না দেওয়ার জন্য মুহূর্তেই সরে দাঁড়ায় গার্ডরা। পা বাড়িয়ে সাকিবের সামনে এসে দাঁড়ায় সৃজনী। খানিকটা স্থির দৃষ্টিতে চেয়ে থেকে পাশে বসে ধীরগতিতে। উপস্থিত সবার মাঝেই নিস্তব্ধতা। এতক্ষণ যা কোলাহল ছিল তাও থেমে এসেছে। সবাই চেয়ে আছে সাকিবের পাশে বসে থাকা এই অপরিচিত মেয়েটার দিকে। নীরবে তাকিয়ে রইল সৃজনী। নিজের মাঝে পরপর শ্বাস নিয়ে তার কাপা হাত বাড়িয়ে দিল লাশের উপর থাকা সাদা কাপড়টার দিকে। হালকা টানে একটু একটু করে উন্মুক্ত করে নেয় সাকিবের মুখ। তার নিস্তব্ধ মুখখানা সামনে ভেসে উঠতেই যেন নিজের নিয়ন্ত্রণ হারায় সৃজনী। তার নিঃশ্বাসগুলো কেঁপে উঠেছে বারবার। কান্নাগুলো দলা পাকিয়ে আটকে আসছে গলায়। অশ্রুকণা টপ টপ করে আশ্রে পড়ছে নিচে। শুরুতে সাকিবের প্রতি খুব একটা ইন্টারেস্টেড ছিল না সৃজনী, কিন্তু পেছনে পড়েছিল সাকিব। সেই সাথে তার অদ্ভুত সব কর্মকাণ্ড, যা ধীরে ধীরে মায়ে ফেলে সৃজনীকে। অথচ সে ছেলেটা আজ মৃত, যার এখন একটাই পরিচয় লাশ, যাকে আর কিছু সময়ের ব্যবধানেই কবর নামক স্থানে রেখে আসবে চির বিদায় জানিয়ে। এসব ভাবনাগুলো হৃদয়ে কাটার মতো বিচ্ছের সৃজনীর। যেন এই নিয়ম মানতে নাড়াচ্ছে, কিন্তু এটাই চিরন্তন সত্য। প্রত্যেককেই একদিন দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। কিছু সময় এভাবে অতিবাহিত হলে আচমকাই সাকিবের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠেছে। নিস্তব্ধতার মাঝে ভেসে ওঠে একটা কম বয়সী মেয়ের কান্নার আওয়াজ। ফরিদানটি একপাশে বসে তাদের দিকে চেয়ে রইলেন নীরবে। তার পাশে বসে তাকে ধরে আছে আরোহী। কিছু সময় অতিবাহিত হতেই একজন মধ্যবয়সী লোক উপস্থিত হয় সেখানে। ছুটে আসতে দেখে গার্ডরা বাধা দিতে চাইলে তিনি বলেন, আমি সৃজনীর বাবা, প্লিজ আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন। সকাল সকাল মেয়েকে বাড়ি থেকে বেরোতে দেখে কৌতূহলবশত বের হন তিনি। অতঃপর মেয়েকে অনুসরণ করেই এই অবধি এসেছেন। আর এসেই এমন একটা ঘটনার সাক্ষী হলেন, যা তার প্রত্যাশায়ও ছিল না। তবুও সব ভুলে মেয়ের এমন অবস্থায় তাকে সামলাতে চেয়ে আজ ব্যর্থ হচ্ছেন তিনিও। এর মাঝেই একজন রাজের কাছে এসে খবর দেয় পুলিশ এসেছে। রাজ ইশারা করতেই সরে যায় সামনে থাকা সকলে। এগিয়ে আসে পুলিশ। পোস্টমর্টমের জন্য সাকিবকে নিয়ে যাওয়া মানে মরার উপর খাড়ার ঘা। লাশটাকে কেটে কুটে যা তা অবস্থা। ভাবতেই পা বাড়িয়ে সাকিব ও পুলিশের মাঝামাঝি স্থানে দাঁড়ায় রাজ। কথা বলে জানতে পারে তারা তদন্তের জন্য সাকিবের লাশ নিতে এসেছে। বাধা দেয় রাজ, বলে এখানে তদন্তের কিছু নেই, অপরাধী কে তা স্পষ্ট। বিপরীতে পুলিশ সদস্যটি বলে, আমরা আমাদের ডিউটি পালন করছি। এখন কথা শেষ হওয়ার আগেই রাজ বলে উঠে, এখন আপনি লাশের পেছনে সময় নষ্ট না করে বরং সময়টা অপরাধীর পেছনে ব্যয় করুন। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। এদিকটা রুশান বুঝবে, তার সাথে আমি কথা বলবো। রাজের কথার বিপরীতে পুলিশ অফিসারটি বলে, আপনার ইচ্ছে অনুযায়ী তো আর সবকিছু হবে না। তাছাড়া এখানে আমরা আপনার আদেশ পালন করতে বাধ্য নই। অফিসারের দিকে তাকায় রাজ। চোখে মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। যেই ছাপ ধরে রেখেই হাত দিয়ে গেটের দিকে ইশারা করে বলে, তাহলে আপাতত যেতে পারেন, কারণ এখানে কেবল আমার আদেশই বাস্তবায়িত হয়। এদিকে রুশানের কেবিনে প্রবেশ করে একজন অপরিচিত নার্স। মুখে মাস্ক পরায়, চেহারা বোঝা যাচ্ছে না তার। পাশে বসে থাকা নিবিড় খানিকটা ভ্রুকুচকে বলে, আপনি কে? এখানে দায়িত্বে যিনি ছিলেন তিনি কোথায়? বিপরীতে নার্সটা বলে, তাকে কিছু সময়ের জন্য অন্য জায়গায় পাঠানো হয়েছে, তাই আপাতত তার অনুপস্থিতিতে আমি এসেছি। বলেই শুয়ে থাকা রুশানের দিকে চেয়ে একটা ইঞ্জেকশন বের করে নেয় সে। খানিকটা খটকা লাগে নিবিড়ের। পাশ থেকে বলে উঠে, এখন আবার কিসের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তাকে? আপনি কি বললেই সবকিছু বুঝবেন?
নিয়ম অনুযায়ী যা করার আমি তাই করছি বলেই রুশানকে তা পুশ করার জন্য প্রস্তুত হয় নার্সটা। মেয়েটার আচরণে ক্ষীণ সন্দেহে তাকে বাধা দেয় নিবিড়। এর মাঝেই কেবিনে প্রবেশ করে রিজওয়ান। রাজের কথা অনুযায়ী এখানে এসেছে সে। এসেই নিবিড় ও মেয়েটার মাঝে বিরোধ লক্ষ্য করে নিবিড়ের থেকে বিষয়টা জেনে নেয়। সাথে এটাও শুনে এখন ইনজেকশন দেওয়ার কোনো কথাই ছিল না। সবটা বুঝে মেয়েটার দিকে ইনজেকশনটা হাতে নেয় রেজওয়ান। এক নজর ভালোভাবে দেখে নিয়ে মেয়েটাকে প্রশ্ন করে, কিসের ইনজেকশন এটা? আমাকে ডাক্তার যা বলেছে আমি তাই করছি, অযথা আপনার কাছে কৈফিয়ত দিতে যাব কেন? আর আপনিই বা এসবের কি বুঝবেন? খানিকটা মৃদু হাসে রেজওয়ান। অতঃপর বলে, একজন ব্যাংক ম্যানেজারকে আপনি টাকা চেনাচ্ছেন? আপনার ডাক্তারকে ডাকুন, আমার কাছে আসতে বলুন তাকে। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বুঝতে পেরেই আর চোখে খানিকটা এদিক ওদিক তাকায় মেয়েটা। আচমকাই লুকানো ছুরিটা হাতে নিয়ে ঘুমন্ত রুশানকে আঘাত করতে চাইলেই পাশ থেকে সে হাত ধরে ফেলে নিবিড়। তার সজোরে থাপ্পড়ে ফ্লোরে আছড়ে পড়ে মেয়েটা। পুনরায় উঠে দাঁড়াতেই নিবিড় তার গলা চেপে দেওয়ালের সাথে মিশিয়ে বলে, কে পাঠিয়েছে তোকে? উঠানে পড়ে থাকা গাছের পাতাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে সাকিবের মা। এদিকে ফোন হাতে কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ায় তুষার। কল দেয় সাকিবের মায়ের ফোনে। একবার কল হলো কিন্তু রিসিভ হলো না। সাকিবের মা ঘর অব্দি পৌঁছানোর আগেই কেটে গেল তা। দ্বিতীয়বার কল হতেই রিসিভ করেন তিনি। ওপাশ থেকে সালাম দেয় তুষার। সালাম দেন তিনি। প্রতিদিনই তুষারের কাছে ফোন দিয়ে সাকিবের খোঁজ খবর নিত তার মা। গতকাল বিকেলেও কথা হয়েছিল তাদের। সাকিব তখন সৃজনীর সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু কেই বা জানতো মৃত্যু তাকে এত তাড়াতাড়ি আপন করে নিবে। একটা শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে নেয় তুষার। নীরবতা কাটিয়ে বলে উঠে, আজ থেকে আর আমাকে ফোন দিয়ে সাকিবের খোঁজ খবর নিতে হবে না চাচি, কারণ সন্ধ্যার আগেই আমি সাকিবকে নিয়ে বাড়ি ফিরছি। মুহূর্তেই যেন বাকরুদ্ধ হয়ে পড়ে সাকিবের মা। আর কিছুদিন পর কুরবানির ঈদ। রোজার ঈদেও বাড়ি ফেরেনি সাকিব। এবার খুব করে চেয়েছিল তুষারের সাথে কথা বলে এই ঈদে সাকিবকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসার। কাজটা এতটা সহজ হবে তা হয়তো কল্পনাও ভাবতে পারেনি সাকিবের মা। তুষারের সাথে কথার সমাপ্তি হতেই ঘরের দিকে ছুটে যান তিনি। সাকিবের বাবার সামনে দাঁড়িয়ে খুশিতে উত্তেজিত হয়ে বলে, শুনেছেন সাকিব বাড়িতে আসছে আজ? সবেমাত্র বাজারে যাওয়ার জন্য ব্যাগ হাতে নিয়েছিলেন সাকিবের বাবা। খবরটা পেয়েই হাত থেকে পড়ে যায় ব্যাগটা। বুকের ভেতরটার অন্যরকম অনুভূতি জেগে ওঠে মুহূর্তেই। সাকিব চলে যাওয়ার পর থেকে বুকটা খুব করে পোড়াচ্ছিল তারও, কিন্তু ছেলের কাছে ছোট হতে হবে ভেবে একদিন বুকে পাথর চাপা রেখে ইচ্ছা হলেও যোগাযোগ করেনি। কিন্তু ছেলের কাছে ছোট হতে হবে ভেবে এতদিন বুকে পাথর চাপা রেখে ইচ্ছা হলেও যোগাযোগ করেনি। অথচ আজ ছেলে বাড়িতে আসছে। খবরটা শুনেই যেন নিজেকে ঠিক রাখতে পারছে না তিনি। চোখ মুখ ঝলঝলে ওঠে তার। নিচে পড়ে যাওয়া ব্যাগটা হাতে তুলে নেয় মুহূর্তেই। আজ গরুর মাংস, মুরগি ও বাজারের সব থেকে বড় মাছটা কিনে আনবে ছেলের জন্য ভেবেই ব্যাগটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যান তিনি। হাসজ্জ্বল মুখে দরজায় দাঁড়িয়ে তার দিকে চেয়ে রইলেন সাকিবের মা। তার পাশে এসে দাঁড়ায় সাকিবের ছোট ভাই। মায়ের দিকে চেয়ে বলে, ভাইয়া কি সত্যি আসছে মা? বিপরীতে হালকা হেসে মাথা নাড়ে সাকিবের মা। ছেলেটার চেহারায় হাসির ছাপ ফুটিয়ে ফিরে বলে, ভাইয়া বলেছিল চাকরি না পেলে তোমাদের সামনে তার মুখ দেখাবে না। তার মানে নিশ্চয়ই ভাইয়া ভালো চাকরি পেয়েছে মা। এদিকে ইব্রাহিম তালুকদার নিজেকে আত্মগোপনে রাখা সেই জায়গাটায় পৌঁছে যায় নিলয়। শুরুতে আকাশ তাকে চোখ বেঁধে নিয়ে আসলেও পরবর্তীতে সাকিবকে মেরে বিশ্বস্ততার প্রমাণ দিলে সেই সতর্কতা আর অবলম্বন করেনি ইব্রাহিম তালুকদার। আড়ালে বসে ব্যাগ থেকে সব বের করে নেয় নিলয়। জামা খুলে বুলেট প্রুফ জ্যাকেটটি গায়ে জড়িয়ে নেয় সে। অতঃপর জামা পরে নিজেকে প্রস্তুত করেই অস্ত্র হাতে উঠে দাঁড়ায় সে। পা বাড়ায় বাড়ির সামনের দিকে। বাড়ির বাইরে মাত্র দুজন লোকের উপস্থিতি। হয়তো ইব্রাহিম তালুকদার বাড়ির ভেতরে অবস্থান করছে। পা বাড়িয়ে দরজার সামনে এসে দাঁড়ায় নিলয়। নিলয়কে চেনে বিধায় আক্রমণাত্মক ভাব দেখায়নি লোকগুলো, তবে সাথে করে অস্ত্র নিয়ে আসায় খানিকটা কৌতূহল সামনে এসে প্রশ্ন ছুড়ে একজন। উত্তর দেয়নি নিলয়। লুকিয়ে রাখা ছুরিটা বের করে আচমকাই গলা কেটে দেয় দুজনের। দরজার সামনে আছড়ে পড়ে দুজন। তাদের থাপড়ানোর সাথে রক্তে ভেসে যায় চারপাশ। অতঃপর ছুরিটা পেছনে গুজে নিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সে। গতকাল রাতে ফ্রেশ হয়ে বের হওয়ার মুহূর্তেই বাড়ির ভেতরটা সবটা দেখে নিয়েছিল সে। সেই হিসাবে ভেতরের অবস্থান সবটাই জানা তার। সরাসরি এগিয়ে যায় ইব্রাহিম তালুকদারের কক্ষের দিকে। হাতে থাকা AK-47 অস্ত্রটা উঁচু করে সামনে যেই আসছে তার উপরই বুলেট ছুটছে বৃষ্টির ন্যায়। তার ক্রোধের সামনে আজ যেন দাঁড়ানোর সুযোগ নেই কারোরই। একে একে 15 থেকে 20 জনের মতো লোক তার বুলেটের স্বাদ নিয়ে আছড়ে পড়ে ফ্লোরে। পুনরায় বুলেট লোড করে চালাতে থাকে তার বৃষ্টির ন্যায়। প্রায় সকলকে নিজের পথ থেকে সরিয়ে ইব্রাহিম তালুকদারের কক্ষের সামনে এসে দাঁড়ায় সে। দরজার লকে গুলি করতেই লাথির আঘাতেই খুলে ফেলে তা। দেখে ভেতরে ইব্রাহিম তালুকদার একা, আকাশ নেই। ইব্রাহিম তালুকদার আতঙ্কিত হয়ে চেয়ে আছে তার দিকে। নিলয়ের দিকে চেয়ে বলে উঠে, বিশ্বাসঘাতক। বলেই নিলয়ের দিকে গুলি ছুটতে চাইলেই তার হাতে গুলি চালিয়ে দেয় নিলয়। হাতে থাকা পিস্তলটা ছিটকে পড়ে পাশে। সেই সাথে হাত দিয়ে রক্তের স্রোত বইতে থাকে ইব্রাহিম তালুকদারের। সাকিবকে গ্রামে নেওয়ার জন্য লাশবাহী গাড়ি এসে পৌঁছে যায় রাজের বাড়ির সামনে। সাকিবের বিদায় বেলায় উপস্থিত হয় রুশান। কষ্ট হওয়া সত্ত্বেও হসপিটাল থেকে বেরিয়ে আসে সে। হয়তো একটা কষ্ট সারা জীবনই তার হৃদয়ে গেঁথে থাকবে। তাকে বাঁচানোর বিনিময়ে সাকিব নিজের জীবন বিলিয়ে দিয়েছে নির্দ্বিধায়।
এর চেয়ে বোধ হয় নিজে মারা গেলেও কষ্টের পরিমাণটা এত গাঢ় হতো না তার। হয়তো এই কষ্ট তাকে বয়ে বেড়াতে হবে আজীবন। রুশানের পাশে এসে দাঁড়ায় ডিআইজি জাহাঙ্গীর আলম। সাকিবের মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে এসেছে তিনিও। রুশানের কথায় সাকিবের পোস্টমর্টমের বিষয়টা সামলে নেন তিনি। ব্যথিত হৃদয়ে একপাশে বসে রইল রুশান, তার পাশে এসে বসলো জাহাঙ্গীর আলম নিজেও। সাকিবের লাশের দিকে চেয়ে বলে উঠে, সে একজন সাহসী অফিসার ছিল। আফসোস, আমরা একজন সাহসী অফিসারকে হারিয়েছি। বিপরীতে নীরব থেকে তার দিকে তাকায় রুশান। স্বাভাবিক স্বরে প্রশ্ন করে, তাকে কেন সেখানে পাঠাতে গেলেন স্যার? জাহাঙ্গীর আলম বলে, বিদ্যুৎ খুব চতুর ব্যক্তি, তাই আমি সাকিবকে কেবল সতর্কতা হিসেবে পাঠিয়েছিলাম। শেষ পর্যন্ত আমার সন্দেহটাই ঠিক হলো। সাকিবকে হারালাম ঠিকই, কিন্তু আমি সতর্কতা না নিলে সাকিবের বিপরীতে তোমাকে হারাতে হতো আজ। একটা ভারী শ্বাস ছাড়ে রুশান। সাকিবের লাশের দিকে চেয়ে বলে, সেটাই বরং ভালো ছিল। বলেই থামে রুশান। অতঃপর জাহাঙ্গীর আলমের দিকে চেয়ে বলে, সাকিব খুবই দরিদ্র পরিবারের ছেলে। বেকারত্বের কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছিল সে। স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, নিজেদের অভাবের দিনগুলো গুছিয়ে পরিবার নিয়ে সুখের মুখ দেখবে। মাঝে মাঝেই বলতো সে তার বাবা মায়ের যোগ্য সন্তান হতে পারেনি, তবে একদিন যোগ্য হয়ে তাদের সামনে দাঁড়াবে। অথচ দেখুন, তার স্বপ্নটা আর কখনোই পূরণ হবে না। বলেই চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে নিয়ে একটা শ্বাস ছাড়ে রুশান। জাহাঙ্গীর আলম খানিকটা সময় নীরব থেকে বলে উঠে, যাই হোক, নিজেকে সামলে নাও, ওসব মাত্রই অতীত। এখন আমরা দোয়া করি সাকিবকে আল্লাহ জান্নাতবাসী করুক। পাশ থেকে রুশান বলে, আমিন। নিজের রক্তাক্ত হাত ধরে আর্তনাদ করে ওঠে ইব্রাহিম তালুকদার। নিলয়ের লাথির আঘাতে সোফায় গিয়ে আতশোয়া হয়ে বসে পড়ে সে। নিলয়ের দিকে চেয়ে বলে উঠে, তোকে খাওয়ানো পড়ানোর মূল্য আজ তুই এভাবে দিচ্ছিস? বিশ্বাসঘাতক, নিমক হারাম। বিপরীতে অস্ত্র হাতে তার সামনে এগিয়ে বুকের উপর পা রাখে নিলয়। শান্তস্বরে বলে, যাকে খাওয়ানো পড়ানোর কথা বলছিস সেই নিলয় তোর মতো এমন 100 ইব্রাহিম তালুকদারকে পালায় সামর্থ্য রাখে। মোচড়ামুচড়ি করেও নিলয়ের পায়ের নিচ থেকে নিজেকে ছাড়াতে পারছে না ইব্রাহিম তালুকদার। 60 বছর পার করে আসা একজন লোকের গায়ে শক্তি বা কতটুকু অবশিষ্ট থাকে? ব্যর্থ হয়ে নিলয়ের হুঁশসূচক শব্দে থেমে যায় সে। তাকায় নিলয়ের দিকে। নিলয় ফের বলে, তোর জ্বালানো আগুন পুড়িয়েছে অনেক নির্দোষ মানুষকে, ধ্বংস হয়েছে অনেক পরিবার। তোর জন্যই আমার ভাইয়ের রক্তে আমার হাত রঞ্জিত হয়েছে। হাজারো মেয়ের জীবন নিয়ে খেলা করা সেই বিপ্লবকে তা আমার জানা নেই, তবে তোকে আজ একটা সুযোগ দিচ্ছি। একমাত্র বিপ্লবের পরিচয়ই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে। হাসে ইব্রাহিম তালুকদার। বলে উঠে, বিপ্লবের পরিচয় তোরা কখনোই জানবি না। সে আসে কুয়াশার মতো, সর্দির ন্যায় ব্যাধি ছড়িয়ে আবার বিলীন হয়ে যায় মুহূর্তেই। তোর কি মনে হয় আমাকে মেরে পার পেয়ে যাবি? বিদ্যুৎ ও বিপ্লবের ক্রোধ তোদের উপর এমনভাবে আছড়ে পড়বে, পালানোর জন্য জায়গা খুঁজে পাবি না। আফসোস করবি তখন। এখন সেই বিপ্লবের পরিচয় দেওয়ার চেয়ে বরং আমি নিজেই মৃত্যুকে বেছে নিব। বলেই থামে ইব্রাহিম তালুকদার। নিলয় একটা শ্বাস ছেড়ে বলে, তাহলে তাই হোক, তবে সব রহস্য একদিন উন্মোচিত হবে, তবে সেই দিন অব্দি বেঁচে থাকবি না তুই। বলেই পেছন থেকে ছুরিটা বের করে নেয় নিলয়। ইব্রাহিম তালুকদারের সামনে ধরে বলে, সেই ছুরিটা যা দিয়ে আমার ভাইয়ের রক্ত ঝরাতে আমাকে বাধ্য করেছিলি, যা আজ তোর রক্তে রঞ্জিত হবে। বলেই চোখ বুজে নেয় নিলয়। মুহূর্তেই সাকিবের মুখটা সামনে ভেসে ওঠে তার। ভেসে ওঠে নিজ হাতে সাকিবকে হত্যা করার সেই নির্মম দৃশ্য, যা কল্পনাতেও অসহ্য করে তোলে নিলয়কে। সহ্যসীমা পার হয়ে আসে তার। মুহূর্তেই চোখ মেলে শক্ত হাতে ছুরিটা গেঁথে দিল ইব্রাহিম তালুকদারের গলায়, যা হাড় ভেদ করে বেরিয়ে যায় ঘাড়ের ওপাশ থেকে। খক খক শব্দ তোলে ইব্রাহিম তালুকদার। সেই সাথে থপড়াতে শুরু করে সে। রক্ত ছিটকে এসে আছড়ে পড়ে নিলয়ের মুখে। পরপর কয়েকটা শ্বাস ছেড়ে হাত দিয়ে সেই রক্ত মুছে নেয় নিলয়। কিছু সময়ের মাঝেই নিস্তেজ হয়ে যায় ইব্রাহিম তালুকদার। ঘুরে দাঁড়ায় নিলয়। নিজের অশান্ত মনকে শান্ত করে পা বাড়ায় দরজার দিকে। অস্ত্র হাতে হেঁটে চলে নীরবে। ইব্রাহিম তালুকদারের মৃত্যুতে নিজের মাঝে জমে থাকা ক্রোধ শান্ত হয়ে এসেছে কিছুটা। পৃথিবী থেকে একটা আপদ বিদায় হয়েছে আজ, কিন্তু বাকি দুজন বাবা হত্যার প্রতিশোধে কতটা নৃশংস রূপ ধারণ করবে তা কেই বা বলতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানে শেষ করছি। আজকে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মানে সর্দি লাগছে, যেই কারণে আমার শব্দগুলো উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে, মানে কথাগুলো স্পষ্ট হচ্ছে না। তাই ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি আগামীকাল আরো বড় করে পর্ব দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।